মানে আমি এই 11-12 পড়াচ্ছি অনেকদিন। আমি ইউটিউব চ্যানেলটা রিসেন্ট খুলেছি। আমি একটা অর্গানাইজেশনের সাথে যুক্ত আছি, অনলাইন প্ল্যাটফর্মের বড় অর্গানাইজেশন। যাই হোক, আমি দুটো বড় ইউটিউব চ্যানেল থেকে কিছুদিন আগে অফার পেয়েছি। সেই দুটো ইউটিউব চ্যানেলের আমি নাম বলবো না, কিন্তু একজন দাদা আর একজন ক্লাসরুম। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। আমাদের ক্লাস 11 কেমিস্ট্রির জন্য এই যে ফ্রি ব্যাচ কনসেপ্টটা আমি নিয়ে এসেছিলাম, সেটা কিন্তু একদম মারাত্মক ভাবে চলছে। প্রচুর ছেলে মেয়ে যাদের কনসেপ্ট এতদিন ক্লিয়ার ছিল না, যারা এতদিন কেমিস্ট্রিটাকে ঠিকভাবে ভালোবাসতো না, যারা কেমিস্ট্রিটাকে বুঝতো না, তারা বুঝতে শুরু করেছে। এমন অনেক ছেলে মেয়ে আছে যাদের কোনো কোনো জায়গায় স্লাইট প্রবলেম ছিল, বাকি সবটা ঠিক ছিল, তাদের সেই প্রবলেম গুলো ক্লিয়ার হচ্ছে। অনেক ছেলে মেয়ে ছিল যারা পড়াশোনা শুরুই করেনি, তারা এটার জন্য কিছুটা হলেও পড়তে পারছে। এইটা ভেবেই আমি অনেক খুশি। যাই হোক, পরমাণুর গঠনে অলরেডি দুটো লেকচার আপলোড করে দেওয়া হয়েছে, আজকে 3 নম্বর লেকচার। তোদের কাছ থেকে এত ভালো ভালো কমেন্ট আমি পেয়েছি বিগত দুদিনে, মানে আমি ওভারওয়েলড। আমার শরীর প্রচন্ড খারাপ, আমার গতকাল জ্বর এসেছিল, স্টিল আমি এখানে দাঁড়িয়ে আছি ভিডিও করার জন্য। এবং তুই আমার আওয়াজ শুনে বুঝতে পারবি না, বিকজ পড়াতে গেলে আমার শরীর ঠিক হয়ে যায়। আমি আগের দিন 11-এর আমার ওই নর্মাল ব্যাচটাতেও বলছিলাম, ওদের ক্লাসও ছিল, কিন্তু আমি ওটাই বললাম যে দেখ এত শরীর খারাপ, কিন্তু ক্লাস করাতে করাতে আমি ঠিক হয়ে যাচ্ছি। যাই হোক, চল ভাই শুরু করা যাক। আমি এই কোড লাইনটা বলছি এখন, এবার মুখস্থ গণ, কনসেপ্ট অন। চলো ধামাকা শুরু করা যাক। প্রথম যে জিনিসটা দেখতে পাচ্ছি যে আমরা আগের দিন শেষ করেছিলাম ওই রেখা বর্ণালী পর্যন্ত। আজকে বামারের পরীক্ষার পর থেকে পড়বো, মানে বোরের পরমাণু মডেল থেকে। দেখ তোরা প্রত্যেকেই জানিস, আগের দিন আমি বলেছিলাম দেখবি যে রাদারফোর্ডের যে পরমাণু মডেলটা আছে সেটা কিন্তু কিছু কিছু জায়গার মধ্যে তার ত্রুটি ধরা পড়েছে, এবং সেটাকে কিন্তু পুরোপুরি ভাবে বাতিল করা হয়নি, কিন্তু কিছুটা হলেও সাইডলাইন করে দেওয়া হয়েছে। তো সেই রাদারফোর্ডের পরমাণু মডেলটাকে একটুখানি কারেকশন করে, রাদারফোর্ডের পরমাণু মডেলটা কিছু ভুল ত্রুটিকে সংশোধন করে মার্কেটে একটা নতুন পরমাণু মডেল এলো, এবং যে পরমাণু মডেলটা পুরো কেমিস্ট্রির জগৎকে নাড়িয়ে রেখে দিল, যে পরমাণুর মডেলটাকে এখনো পর্যন্ত আমরা পড়াশোনার মধ্যে ভালোভাবে ইনক্লুড করি, সিরিয়াসলি পড়াশোনা করি, সেটা হচ্ছে বোরের পরমাণু মডেল। বিজ্ঞানী রাদারফোর্ড বলেছিলেন একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো যেরকম খুশি ভাবে বৃত্তাকার পথের মধ্যে ঘুরতে থাকবে, কিন্তু বিজ্ঞানী নিলস বোর বললেন না, একটা ইলেকট্রন যেখানে খুশি ঘুরতে পারে না। সেই ইলেকট্রন গুলোর ঘূর্ণনের জন্য কিছু নির্দিষ্ট কক্ষপথ থাকবে, এবং সেই কক্ষপথগুলো সিলেক্টেড নয়, ইলেক্টেড। মানে ওই ইলেকট্রনটা নিজের যোগ্যতায় সেই কক্ষপথটাকে দখল করবে, তার ফলে সেই কক্ষপথটা হবে তার স্থায়ী কক্ষপথ। সেটা কেউ কাউকে দান করে দেবে না, নিজের যোগ্যতায় ও পাবে। এবারে মন দিয়ে শোনো, বিজ্ঞানী নিলস বোর বললেন এই সমস্ত স্থায়ী কক্ষপথগুলোর মধ্যে যদি ইলেকট্রন থাকে, তাহলে সেখান থেকে কিন্তু কোন রকম শক্তির বিকিরণ বা শোষণ ঘটবে না। তার মানে ওই যে রাদারফোর্ডের সেই ভুল তত্ত্বটা মনে আছে যে যদি ঘুরতে থাকে, তাহলে বিজ্ঞানী ম্যাক্সওয়েল বললেন সেখান থেকে প্রতিনিয়ত শক্তি বিকিরণ হতে হতে এক সময় গিয়ে নিউক্লিয়াসের মধ্যে আছড়ে পড়বে, সেই ঘটনাটা কিন্তু আর ঘটবে না। বিজ্ঞানী নিলস বোর বললেন এই যে কোন কক্ষপথগুলো ইলেকট্রনের জন্য স্থায়ী কক্ষপথ হবে, সেগুলোকে মাপার, সেগুলোকে পরিমাপ করা, সেগুলোকে নির্ণয় করার একটা টেকনিক আছে। ধরো আমি আজকে বললাম যে কোনো একটা এনতম কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে Rn, আর সেই যে কোনো এনতম কক্ষপথে ইলেকট্রনটার বেগ হচ্ছে Vn। যে ইলেকট্রনটা ঘুরছে ধরে নাও তার ভর হচ্ছে m, তাহলে তুমি যদি এই তিনটে জিনিসকে গুণ করো, আমি গুণ করে দেখাচ্ছি, m Vn Rn, এই যে রাশিমালাটা তুমি পেলে না, এইটাকে বলা হয় ইলেকট্রনের কৌণিক ভরবেগ। নরমাল যদি আমি এম আর ভি কে গুণ করতাম, তাহলে সেটা হয়ে যেত রৈখিক ভরবেগ। রৈখিক ভরবেগের সাথে আমি যখন এনতম কক্ষপথের ব্যাসার্ধটাকে গুণ করে দিচ্ছি, সেটা হয়ে যায় কৌণিক ভরবেগ। বিজ্ঞানী নিলস বোর বলেছিলেন যে সমস্ত কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ h/2π এর একটা পূর্ণ সংখ্যার গুণিতক হবে, সেই সমস্ত কক্ষপথগুলোই ইলেকট্রনের জন্য ইলেক্টেড স্থায়ী কক্ষপথ হবে, এবং সেই কক্ষপথগুলোতে ইলেকট্রনকে কেউ কোনো ব্যাঘাত করতে পারবে না। সে নিজের মতো থাকবে, নিজের মতো থাকবে, কোনো রকম ভাবে সেখান থেকে শক্তি বিকিরণ হবে না, এদিক ওদিক যাওয়ার কোনো প্রসঙ্গই উঠবে না। এই ছিল ব্যাপার। তার মানে একটা স্টেবিলিটি সে প্রদান করে দিল ওভারঅল পরমাণু মডেলটাকে। এবার তিনি আরো একটা কথা বললেন যে যদি কোনো ইলেকট্রন চায়
ধরো আজকে একটা ইলেকট্রন এই কক্ষপথটার মধ্যে আছে, সে চাইছে আমি একটুখানি সামনের কক্ষপথের মধ্যে যাব, সে যেতে পারে। যদি কোনো ইলেকট্রন এখানে থাকে, সে যদি ভাবে আমি কোনো একটা উচ্চ শক্তি সম্পন্ন কক্ষপথের মধ্যে যাব, সে যেতে পারে। দেখবি তোদেরকে আমি বলেছিলাম নিউক্লিয়াস থেকে যত বাইরের দিকে যাব তত কিন্তু কক্ষপথের শক্তি ক্রমশ বাড়তে থাকে। তার ফলে তুই বুঝতে পারছিস আজকে ধর কোনো একটা ইলেকট্রন ভেতরের কক্ষপথে মানে নিম্ন শক্তি সম্পন্ন কোনো একটা কক্ষপথের মধ্যে আছে, সে যদি সেখান থেকে কোনো একটা উচ্চ শক্তি সম্পন্ন কক্ষপথের মধ্যে যেতে চায় তাহলে তাকে বাইরে থেকে শক্তি গ্রহণ করতে হবে। শক্তি গ্রহণ করেই সে যেতে পারবে, কারণ প্রত্যেকটা কক্ষপথে তার এনার্জিটা কিন্তু নির্দিষ্ট রয়েছে। ব্যাপারটা বুঝতে পারছো? এবার ধরো কোনো একটা ইলেকট্রন কোনো বাইরের কক্ষপথের মধ্যে আছে, সে সেখান থেকে যদি ভেতরের কক্ষপথে আসতে চায় তাহলে তাকে এনার্জি ছেড়ে তবে আসতে হবে। এই পুরো ব্যবস্থাটার ফলে একটা সুন্দর চেন, একটা সুন্দর পাইপলাইন সৃষ্টি হয়ে গেল। একটা নিয়মের মধ্যে তিনি বেঁধে দিলেন যে ইলেকট্রনস গুলো এই নিয়ম ফলো করে, এইভাবে সমস্ত কিছু হয়। তার ফলে সমগ্র একটা পরমাণু মডেলের মধ্যে শৃঙ্খলা চলে এলো। সবাই সেটাকে মানলেন এবং দেখলেন সত্যিই তো এই জিনিসগুলো তো সত্যিই কার্যকর হচ্ছে। বিজ্ঞানী নিলস বোর এই কেমিস্ট্রির জগতের মধ্যে একটা উজ্জ্বল নক্ষত্র হয়ে গেলেন তবে থেকে। ব্যাস এই ছিল বিজ্ঞানী নিলস বোরের মডেল। বোর তত্ত্ব থেকে আমাদের পরীক্ষায় কি কি আসে সেটা বলার আগে আমি তোকে জাস্ট দুটো কথা বলতে চাই। বোর তত্ত্বের কিছু লিমিটেশন আছে ভাই। প্রথম এবং সব থেকে মুখ্য লিমিটেশন যেটা, এই তত্ত্বটা কেবলমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নদের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন হতে পারে হাইড্রোজেন, দেখ একটাই মাত্র ইলেকট্রন আছে, তাহলে এটা এক ইলেকট্রন বিশিষ্ট একটা পরমাণু। দাদা হিলিয়ামের ক্ষেত্রে প্রযোজ্য হবে? আমি বললাম একদম না, হিলিয়ামের তো দুটো ইলেকট্রন। কিন্তু দাদা হিলিয়াম যদি একটা ইলেকট্রন ছেড়ে He+ হয়ে যায় তাহলে এটা একটা এক ইলেকট্রন বিশিষ্ট আয়ন হয়ে গেল, তখন তার ক্ষেত্রে প্রযোজ্য হবে। দাদা লিথিয়ামের ক্ষেত্রে হবে? একদম নয়, কারণ লিথিয়ামের কাছে 3টে ইলেকট্রন, কিন্তু লিথিয়াম যদি দুটো ইলেকট্রন ছেড়ে Li2+ হয়ে যেতে পারে তাহলে তার ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য হবে। দ্বিতীয় কথাটা মাথায় রাখ, শুধু একটুখানি জেনে রাখ, এত বেশি এটা নিয়ে ভাবতে হবে না। চৌম্বক ক্ষেত্রে এই এক ইলেকট্রন বিশিষ্ট সিস্টেমের যে বর্ণালী রেখাগুলো সেগুলো আরো সূক্ষ্ম সূক্ষ্ম ক্ষুদ্রতর রেখায় বিভাজিত হয়, এই এফেক্টটাকে জিম্যান এফেক্ট বলে। আর তড়িৎ ক্ষেত্রে অনুরূপ এফেক্টটাকে স্টার্ক এফেক্ট বলে। এই এফেক্ট গুলোকে কিন্তু বোর তত্ত্বের মাধ্যমে খুব একটা ব্যাখ্যা করা যায় না। ব্যাস এগুলোই ছিল বোর তত্ত্বের লিমিটেশন। এবার আমরা একটুখানি দেখে নিই বোর তত্ত্বের মাধ্যমে আমাদেরকে আমাদের পরীক্ষার জন্য কি কি পড়তে হবে। এইটা একটা দেখ, এনতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় এবং সেখান থেকে কিছু অঙ্ক থাকে। আমি সব অঙ্কগুলোকে তোদেরকে আজকে করিয়ে দেবো, কোনো চাপ নেই। এই অঙ্কগুলোই তোদের পরীক্ষাতে দেখবি দেবে বিভিন্ন টাইপের। আর কি দেয়, এনতম কক্ষপথে মানে যে কোনো একটা এনতম কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের মোট শক্তি বার করতে দেয়, একটা ইকুয়েশন জানতে হয়, এবং একই রকম ভাবে এনতম কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের রৈখিক বেগ বার করতে দেয়। অনেক সময় আয়োনাইজেশন এনার্জি দেয়, কিন্তু সেটা আমি পর্যায় সারণীতে পড়াবো। চল একটুখানি ইকুয়েশনস গুলোকে তোদেরকে দেখিয়ে দিই। প্রথমেই এনতম কক্ষপথের ব্যাসার্ধ। দেখ এই ইকুয়েশনস গুলো ডেরিভেশন আছে জানিস তো, কিন্তু তোদের এই যে প্যাটার্নে পরীক্ষাটা হচ্ছে সেই প্যাটার্নে কোনো ডেরিভেশন লাগবে না। যখন তোদের এই প্যাটার্নে পরীক্ষা হতো না, যখন আগের 11 পড়াতাম তখন ডেরিভেশনটা দেখাতাম, এখন দরকার পড়বে না। চল এদিকে দেখ, এনতম কক্ষপথের ব্যাসার্ধের সমীকরণ। ধর কোনো একটা এনতম কক্ষপথের ব্যাসার্ধ যদি Rn হয় তাহলে সেই Rnটাকে লেখা যায় n²h²/4π² mz²। এখন এখানে প্রত্যেকটা কি সেগুলো তোকে বলে দিচ্ছি। এই এনটা হচ্ছে কক্ষপথ, মানে কততম কক্ষপথের ক্ষেত্রে আমরা করছি। ধরো আজকে দ্বিতীয় কক্ষপথের ক্ষেত্রে করছি, তাহলে এন এর জায়গাটার মধ্যে এখানটা আমি দ্বিতীয় কক্ষপথ বলে 2 বসিয়ে দেবো। তাহলে এই জায়গাটা তো n² এর জায়গার মধ্যে আমাকে 2² বসিয়ে দিতে হবে। আমি আশা করতে পারি বিষয়টা বোঝাতে পারছি। এইবার একটুখানি মন দিয়ে শোনো। এইচটা কি বলো? এইচটা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। আমি আগের দিন প্ল্যাঙ্কের ধ্রুবক শিখিয়ে দিয়েছি। আজকে তুই বল 4টা তো একটা ধ্রুবক, তুই বুঝতেই পারছিস একটা নাম্বার, পাইও একটা ধ্রুবক একটা নাম্বার। এমটা কি? এমটা হচ্ছে ইলেকট্রনের ভর। এটাও বুঝতে পারছিস একটা ধ্রুবক, কিন্তু ইলেকট্রনের ভর কোনোদিন চেঞ্জ হতে পারে না। আজকে তুই ভাব জেড এর ভ্যালুটা কি? জেডটা হচ্ছে প্রোটন সংখ্যা। এই প্রোটন নাম্বারটা কিন্তু আস্তে আস্তে দাদা চেঞ্জ হতে পারে। আমি বললাম কেন? ধরো আজকে এই পুরো বোর তত্ত্বটা হাইড্রোজেনের ক্ষেত্রেও প্রযোজ্য। হাইড্রোজেনের ক্ষেত্রে জেড এর ভ্যালুটা 1 হয়। আজকে এই বোর তত্ত্বটা He+ এর ক্ষেত্রেও প্রযোজ্য, তার ক্ষেত্রে কিন্তু জেড এর ভ্যালুটা 2 হয়। আজকে বোর তত্ত্বটা Li3+ এর ক্ষেত্রেও প্রযোজ্য, তার ক্ষেত্রে কিন্তু জেড এর ভ্যালুটা 3 হয়। মানে জেড এর কিন্তু বিভিন্ন ভ্যালু পাওয়া যেতে পারে, মানে জেড এর ভ্যালুটা কিন্তু দাদা ধ্রুবক নয়। আচ্ছা এইবার আরেকটা কি বাকি রইলো, ইটা কি দাদা? ইটা হচ্ছে ইলেকট্রনের চার্জ, সেটাও কিন্তু সবসময় ধ্রুবক থাকবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি এখান থেকে এই যে পুরো সমীকরণটা আমি পেলাম, এখান থেকে ধ্রুবক কোনগুলো বলতো? আজকে কক্ষপথের সংখ্যাটা ধ্রুবক নয়, এইচটা ধ্রুবক,
4 পাই স্কোয়ারটা ধ্রুবক, ইলেকট্রনের ভর এমটা ধ্রুবক, ই স্কোয়ারের ই টার্মটা ধ্রুবক। তাহলে তুই ভাব এগুলো যদি সব ধ্রুবক হয় তাহলে আমি কি লিখতে পারি আর এন ইকুয়াল টু সব কটা ধ্রুবককে এক জায়গাতে নিয়ে নিলাম, তাহলে ধ্রুবক ইনটু কি পড়ে থাকলো বলতো, ওপর থেকে পড়ে থাকলো এন স্কোয়ার আর নিচে থেকে পড়ে থাকলো জেড, বাকি সব দেখ ধ্রুবক হয়ে গেছে, তাহলে লিখতে পারি এন স্কোয়ার ডিভাইডেড বাই জেড। তাহলে এখান থেকে দেখ পরিষ্কার ভাবে আমি দেখতে পাচ্ছি এই সমীকরণটাকে এরকম ভাবে লেখা যায় যে আর এন এই ধ্রুবকটাকে যদি আমি তুলে দিই, ইকুয়াল সাইনটাকে যদি তুলে দিই একটা প্রপোর্শনাল আনি, তাহলে আর এন প্রপোর্শনাল টু এন স্কোয়ার ডিভাইডেড বাই জেড। তোরা কিন্তু ক্লাস 10 এই জিনিসগুলো পড়ে এসছিস কিরকম ভাবে আনতে হয় বেদ চ্যাপ্টারের মধ্যে, ঠিক আছে? তাহলে এইটাই তোকে পরীক্ষাতে কিন্তু এই জায়গাটা থেকে প্রশ্ন দেবে যে এনতম কক্ষপথের যে ব্যাসার্ধ হবে সেটা প্রপোর্শনাল টু এন স্কোয়ার বাই জেড হবে, ঠিক আছে? আচ্ছা তুই আমাকে একটা কথা বল, তুই কি দেখলি আর এন ইজ প্রপোর্শনাল টু এন স্কোয়ার ডিভাইডেড বাই জেড। তোকে যদি আমি বলি হাইড্রোজেনের ক্ষেত্রে কি হবে, হাইড্রোজেনের ক্ষেত্রে প্রশ্ন একটা আলাদা করে থাকে। হাইড্রোজেনের ক্ষেত্রে ভাই জেড এর ভ্যালুটা তোর 1 বসে যাবে, তার মানে আর এন প্রপোর্শনাল টু জাস্ট এন স্কোয়ার হয়ে যাবে, এটাকে খেয়াল রাখবে, ঠিক আছে? ওকে, এইটাকেও খেয়াল রাখছো, কমপ্লিট। আচ্ছা আরেকটা বিষয় বলি, এই পুরো সমীকরণটাকে খেয়াল রাখবে। এবার এখান থেকে তোমাদের আরো একটা জিনিস পরীক্ষাতে প্রমাণ করতে দেয়, যেখান থেকে মেন অঙ্কগুলো থাকে, সেই পুরো জিনিসটা আমি তোমাকে প্রমাণ করে দেখাচ্ছি। চলো আজকে আমি তোমাকে কি বললাম আর এন ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার। তুই এক কাজ কর, ভালো করে মন দিয়ে শুনবি কিন্তু, হ্যাঁ? তুই হাইড্রোজেনের ক্ষেত্রে প্রথম কক্ষপথের ব্যাসার্ধটা বার কর। দাদা এই এনটাই তো কক্ষপথের সংখ্যা, আমি বললাম হ্যাঁ। তাহলে আমি এটাকে যদি প্রথম কক্ষপথের ক্ষেত্রে বার করি তাহলে এন এর ভ্যালুটা 1 বসাবো, আমি বললাম হ্যাঁ। তুমি কার ক্ষেত্রে করছো? হাইড্রোজেনের ক্ষেত্রে। দাদা এটার কি কোনো প্রভাব পড়বে? আমি বললাম অবশ্যই পড়বে, হাইড্রোজেনের ক্ষেত্রে যখন করছো জেড এর ভ্যালুটাও তো তোমাকে 1 বসাতে হবে রে ভাই। আমি বললাম আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। এবার তাহলে আমি সমীকরণটা লিখি, লেখো। তাহলে সমীকরণটা কি হবে, প্রথম কক্ষপথের ব্যাসার্ধ বার করছি, ওই জন্য এন এর জায়গাতে 1 বসাবো, গল্প শেষ, 1 স্কোয়ার হয়ে গেল। এইচ এর ভ্যালুটা এইচ স্কোয়ারই বসাবো, 4 পাই স্কোয়ার বসাবো, এম এর জায়গায় এম বসাবো। দাদা হাইড্রোজেন বলে জেড এর জায়গাতে 1 বসবে, তাহলে 1 বসিয়ে দিচ্ছি, কিছুই লিখছি না, আর সিম্পল ই স্কোয়ার লিখছি। দাদা এটা কেন বার করলে? আমি বললাম দেখ ভাই, এটাকে তুই আগে লিখে নে একটুখানি, এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম ই স্কোয়ার। কি করবো দেখ এবার, আজকে তুই আমায় বল এনতম কক্ষপথের ব্যাসার্ধের সমীকরণটা লিখ, এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার, রাইট? এবার আমি লিখছি, তুই শুধু দেখবি। আমি এখান থেকে আর এন এর সমীকরণটাকে এরকম করে লিখতে পারি, দেখবি তো। আমি এই জায়গা থেকে লিখছি এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম ই স্কোয়ার ইন্টু এন স্কোয়ার ডিভাইডেড বাই জেড। দেখ তো লিখতে পারি কিনা, প্রত্যেকে দেখ তো লিখতে পারি কিনা। ওপরেরটাকে গুণ কর, এন স্কোয়ার ইন্টু এইচ স্কোয়ার করলে এন স্কোয়ার এইচ স্কোয়ার হবে। নিচের গুলোকে গুণ কর, 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার, দেখ সেম আছে, সেম টু সেম আছে। কি হলো দাদা? আমি বললাম হলো, দেখ যেটা আমি এই R1 অফ হাইড্রোজেনটাকে তুলে এই পুরোটার পরিবর্তে বসিয়ে দিতে পারি। দেখ তো এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার, এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার। তাহলে দাদা এই সমীকরণটা আলটিমেটলি কি দাঁড়ালো? আমি বললাম আর এন ইকুয়াল টু হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ ইনটু এন স্কোয়ার ডিভাইডেড বাই জেড দাঁড়ালো। বল এই সমীকরণটা তোদের মাথাতে ঢুকলো কি ঢুকলো না? এইটা দিয়েই তোর পরীক্ষাতে অঙ্ক থাকবে, এটাই তোর পরীক্ষাতে দেবে। তোকে আমি বলছি না এর ভ্যালু 52.9 পিকোমিটার, ওসব মনে রাখতে, ওগুলো তোকে বেশিরভাগ ক্ষেত্রেই মেনশন করে দেয়, চাইলে মনে রাখতেই পারিস, কিন্তু এই সমীকরণগুলো মনে রাখবি। এইটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এই প্রত্যেকটা সমীকরণ আর একটা হাইড্রোজেনের এই যে 4 নম্বর। এই 4টে সমীকরণ তোকে মনে রাখতেই হবে, মাথায় রাখ। এরপরে আর কি দেয়? এরপরে হচ্ছে এনতম কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের মোট শক্তি। দেখ যে কোনো একটা কক্ষপথে যদি শক্তিটা ইএন হয়, ধর আমি এনতম কক্ষপথে এনার্জি ইএন ধরলাম, তার ইকুয়েশনটাকে লেখা যায় -2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। এই হচ্ছে তার ইকুয়েশন। তোমাকে ইকুয়েশন গুলোকে একটু মনে রাখতে হবে ভাই, তোমাদের তো এর ডেরিভেশন নেই, শুধু ইকুয়েশন একটুখানি মনে রাখতে হবে।
এইবার একটু মন দিয়ে শোন, আমার কিন্তু শরীরটা খুব খারাপ, আমার গলার আওয়াজ শুনে তুই বুঝতে পারছিস কিনা জানি না, গলা পুরো বসে গেছে, মানে সবার পরীক্ষা চলছে না, কনস্ট্যান্ট ক্লাস চলছে, তো তার মধ্যে আবার ইউটিউবটা আলাদা করে করছি আমি। তো ঠিক আছে, দেখা যাক, আমি আশা করবো যে একটা ভালো রেজাল্ট হবে প্রত্যেকের, আর কিছু না। মানে এটা করার পেছনে কিন্তু আমার কোনো স্বার্থ নেই আলাদা করে ভাই, আমি এটার জন্যই করছি যে প্রচুর ছেলে মেয়ে এমনি আছে যারা কেমিস্ট্রিটাকে বোঝেই না ভাই ঠিক করে, তারা জানেই না পড়তে কিভাবে হয় কেমিস্ট্রিটাকে, তারা ওই টেক্সট বইটাই, মোটা টেক্সট বইটাকে খোলে আর পরপর পরপর পড়তে থাকে। 11-এর কেমিস্ট্রি এরকম ভাবে পড়া হয় না, কোনো কোনো জায়গার মধ্যে টিচার বোর্ডের মধ্যে লিখে দেয়, টুকে নিয়ে চলে এসে বাড়িতে এসে রাট্টা মারে, এরকম ভাবে পড়াশোনা হয় না। কিভাবে পড়তে হবে তোমাকে আগে শিখতে হবে, না তো একটা জেনারেশন নষ্ট হয়ে যাবে ভাই, একটা জেনারেশন কেমিস্ট্রির প্রতি পঙ্গু হয়ে যাবে, আমি সেটা চাই না। চল এদিকে দেখ ভালো করে, আজকে তুই চিন্তা করে দেখ, 2π² ধ্রুবক, ইলেকট্রনের ভর ধ্রুবক, ইটা ধ্রুবক, h² ধ্রুবক, তাহলে দাদা আমি লিখতে পারি En যেটা আছে সেটা ইকুয়াল টু মাইনাস ধ্রুবক ইন্টু ওপরে z², নিচে n²। আমি বললাম একদম, তুই চাইলে এই মাইনাসটাকে ধ্রুবকের মধ্যে ঢোকাতেও পারিস, তুই চাইলে নাও পারিস, তাহলে তুই লিখতে পারিস En প্রপোর্শনাল টু মাইনাস z² ডিভাইডেড বাই n²। এই মাইনাসটা কেন দিয়েছে আমি তোকে বলতে পারি, কিন্তু বেশিরভাগ ছেলে মেয়ে বুঝবে না। দেখ শোন ভালো করে, আমি তোদেরকে কি বলেছিলাম, যত আমরা নিউক্লিয়াস থেকে বাইরের দিকে যাই তত কিন্তু আস্তে আস্তে কক্ষপথগুলোর মধ্যে অবস্থানকারী ইলেকট্রনের এনার্জিটা বাড়তে থাকে, কিন্তু তুই যদি নর্মালি মাইনাসটাকে সরিয়ে দিয়ে দেখিস তাহলে তুই কি দেখবি, যত কক্ষপথ বাড়ছে, এটা তো ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে, তাহলে কক্ষপথ বাড়ার সাথে সাথে তো এনার্জি কমে যাচ্ছে দেখাচ্ছে, তো এটা তো হওয়ার কথা না, এনার্জি তো বাড়বে, সেই কারণেই সামনে একটা মাইনাস দেওয়া আছে, আর কিচ্ছু না। ঠিক আছে, এটাই ছিল ব্যাপার। এবার একটুখানি মন দিয়ে শোন, এই যে পুরো ইকুয়েশনটা আমি তোকে বললাম, এই ইকুয়েশনটাকে এরকম ভাবে একটা লেখা যায় যেরকম ভাবে তোকে আগের বারে এইচের ক্ষেত্রে দেখালাম, মানে ব্যাসার্ধের ক্ষেত্রে দেখালাম। কি লেখা যাবে, যে কোনো একটা n-তম কক্ষপথে এনার্জি ইকুয়াল টু হাইড্রোজেনের প্রথম কক্ষপথে এনার্জি ইনটু z² ডিভাইডেড বাই n²। এই সমীকরণটা দিয়ে অঙ্ক দেবে, এইটা তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? এর তুমি প্রথমে E1 অফ হাইড্রোজেনের ভ্যালুটা মাথায় রাখতে পারো, নাও পারো, -13.6 ইলেকট্রন ভোল্ট অমনি টাইপের ভ্যালু হয়, তুমি মনে রাখতে পারো, চাইলে মনে রাখতে পারিস, কোনো মনে রাখার দরকারও পড়বে না, ঠিক আছে? কারণ এমন এমন অঙ্ক দেবে আর দিলে তোদেরকে দিয়েও দেয়, একদম লাস্টে পরীক্ষার আগের দিন মনে রেখে চলে যেতে পারিস। চলে দিকে দেখ, n-তম কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের রৈখিক বেগের ফর্মুলা কি হয়ে যাবে মনে রাখ, একই রকম ভাবে তোকে কোনো একটা n-তম কক্ষপথের ইলেকট্রনের বেগ যদি vn হয় তাহলে সেটার ইকুয়েশন কি হয়ে যাবে ভাই, 2π হয়ে যাবে ze² ডিভাইডেড বাই nh হয়ে যাবে, ব্যাস এটাই, আর কিছু না। এবার এখান থেকে তুই কি দেখতে পাচ্ছিস, তুই দেখতে পাচ্ছিস এখান থেকে 2πটা ধ্রুবক, e² ধ্রুবক, h ধ্রুবক, তাহলে vn ইজ প্রপোর্শনাল টু, আমি লিখতে পারি তো z/n, একদম লিখতে পারি। তাহলে দাদা এখান থেকেও নিশ্চয়ই কোনো একটা ইকুয়েশন লেখা যায় অমনি, যেখান থেকে আমাদের প্রশ্ন দেবে, মানে একদম লেখা যায় vn ইকুয়াল টু v1 অফ হাইড্রোজেন ইনটু z/n। আশা করতে পারি ক্লিয়ার আছে প্রত্যেকটা জিনিস, তোমাদের এগুলো থেকেই প্রশ্ন দেবে, আমি প্রশ্ন দেখাচ্ছি এবার পর 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 পর। তাহলে আমি কি বললাম, আমি জাস্ট একবারে লিখে দিচ্ছি প্রত্যেকটাকে। আমি বললাম Rn ইকুয়াল টু R1 অফ হাইড্রোজেন ইনটু n² ডিভাইডেড বাই z। আমি বললাম En ইকুয়াল টু E1 অফ হাইড্রোজেন ইনটু z² ডিভাইডেড বাই n²। আমি বললাম Vn ইকুয়াল টু V1 অফ হাইড্রোজেন ইনটু z/n। দেখ তুই খেয়াল কর, এই তিনখানাই তোকে আমি ফর্মুলা বলেছি, এই তিনটে ফর্মুলা দিয়েই তোকে কিন্তু পরীক্ষাতে অঙ্ক দেবে, এবং সেই অঙ্কগুলোকে তুই যদি আজকের এই ক্লাসটা দেখে নিস তুই ঝড়ের মতো নামিয়ে দিয়ে চলে আসবি। প্রথম অঙ্কটা খেয়াল কর, বলে দিচ্ছে হাইড্রোজেন পরমাণুর বোরের দ্বিতীয় এবং তৃতীয় কক্ষের ব্যাসার্ধের অনুপাত কত হবে। খুব টেকনিক্যালি করবি ভাই, মাথা মোটার মতো অঙ্ক একবারে করবি না পরীক্ষার হলে গিয়ে, ওই গাছের পাতা সবুজ গাছের পাতা সবুজ করে পড়াশোনা করে যাবে আর পরীক্ষার হলে গিয়ে পেন ঘুরি ঘুরি অঙ্কের উত্তর মারবে, ওইসব বন্ধ করে দাও, ওগুলো বন্ধ করে দে ভাই, পুরো সায়েন্স পঙ্গু করে দিচ্ছে কয়েকজন, এগুলো করিস না। সায়েন্স পড়তে এসছিস, কেমিস্ট্রিটা হিস্ট্রি নয় ভাই। চল এদিকে দেখ, হাইড্রোজেন পরমাণুর যদি তোকে আমি একটুখানি বলি, তোকে আমি একটু আগে একটা ইকুয়েশন শিখিয়েছি, খেয়াল করে দেখ।
একটু আগে শিখিয়েছি। দেখ হাইড্রোজেনের ক্ষেত্রে জেড এর ভ্যালুটা 1 হয় বলে Rn প্রপোর্শনাল টু n স্কয়ার। তোকে আমি বলেছিলাম হাইড্রোজেন থেকে সেপারেটলি প্রশ্ন থাকে। চল দেখ এবার হাইড্রোজেন থেকে প্রথম প্রশ্নটা দিয়ে দিয়েছে। আমরা প্রত্যেকে জানি হাইড্রোজেনের ক্ষেত্রে Rn ইজ প্রপোর্শনাল টু n স্কয়ার। তাহলে দ্বিতীয় আর তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ বার করতে বলেছে। তাহলে দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ যখন n এর জায়গার মধ্যে 2 বসিয়ে দেবো, আমি এই ইকুয়েশনটাকে বানানোর জন্য প্রপোর্শনাল সাইনটাকে তুলে একটা k আনছি। যদি n এর জায়গার মধ্যে 2 বসাই, এখানেও n এর জায়গার মধ্যে 2 বসাতে হবে, তাহলে 2 স্কয়ার হয়ে গেল। এখানে r এর যদি আমি তৃতীয় কক্ষপথের ক্ষেত্রে হাইড্রোজেনের বার করতে চাই, তাহলে r3 ইকুয়াল টু k ইনটু n এর জায়গার মধ্যে 3 বসাও, তাহলে হয়ে গেল 3 স্কয়ার। গল্প শেষ। এবার আমাকে কি করতে বলেছে? আমাকে বলেছে দ্বিতীয় আর তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত বার করতে। তাহলে r2 ডিভাইডেড বাই r3 করে দাও। দেখ k ইনটু 2 স্কয়ার মানে 4, k ইনটু 3 স্কয়ার মানে 9, তার মানে r1 ইজ r2 ইজ টু r3 ইকুয়াল টু 4:9। গল্প শেষ। কত সহজ দেখতে পাচ্ছিস? এইসবই প্রশ্ন ধরে পরীক্ষা থাকে, এইসবই প্রশ্ন থাকে। আর এই যে ইকুয়েশনস গুলো দেখিয়েছিলাম, এই ইকুয়েশন দিয়ে প্রশ্ন তুই নিটে পাবি, তুই জয়েন্টে পাবি। और क्या थे भाई, क्या करेगा इसके बाहर, कहां से कॉन्सेप्ट लाएगा इसके बाहर? খুব জোর হলে সোমারফিল্ড থিওরি আর শ্রোডিঞ্জার নিয়ে একটু বেশি বকতে পারে। আর কি আছে এর বাইরে? পরমাণুর গঠন আর কিছু নেই। চল এদিকে দেখ। নেক্সট কি বলে দিয়েছে দেখি। বলে দিয়েছে একটি হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষপথে গতিবেগটা যদি a হয়, তাহলে হিলিয়াম পরমাণুর দ্বিতীয় কক্ষপথের গতিবেগ কত? খুব ভালো করে শুনবে। হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষপথের গতিবেগ, তার মানে প্রথম বোর কক্ষপথের গতিবেগ কার? হাইড্রোজেনের। সেটা কত দিয়ে দিয়েছে? a দিয়ে দিয়েছে। তোমাকে কি বার করতে বলেছে? হিলিয়াম পরমাণুর গতিবেগ বার করতে বলেছে দ্বিতীয় কক্ষপথে। তাহলে দ্বিতীয় কক্ষপথের জন্য এই জন্য v2 বসালাম। কার বার করতে দিয়েছে? হিলিয়ামের বার করতে দিয়েছে। এখানে হিলিয়াম প্লাস আয়ন দিলে আমি একটু বেশি খুশি হতাম। তো যাই হোক, হিলিয়াম প্লাসই আমি ধরছি, যদিও কোনো এফেক্ট পড়বে না। তার কারণটা কি? তার কারণ হিলিয়ামের ক্ষেত্রেও জেড এর ভ্যালুটা 2 হয়, আর হিলিয়াম প্লাস আয়নের ক্ষেত্রেও জেড এর ভ্যালুটা 2 হয়। তার মানে এখানে কোনো সেইভাবে প্রভাব পড়বে না, তবে তাও এথিক্যালি এটাই লেখার কথা। খেয়াল করে দেখ, আমি তোদেরকে ইকুয়েশন শিখিয়েছিলাম যে vn এর যে ভ্যালুটা হয় সেটা v1 অফ হাইড্রোজেন ইনটু z/n হয়। তার মানে দাদা, যদি আমি v2 অফ He প্লাস করি, তাহলে আমাকে লিখতে হবে v1 অফ হাইড্রোজেন ইনটু এই z আর n টা কার জন্য? আমি বললাম তুই যার বার করছিস তার জন্য ভাই। এটা তো তোকে সবসময় বসাতে হবে, এটা তো তোর কনস্ট্যান্ট। এইটাকে নিয়ে তোর কোনো মাথা ব্যথা নেই ভাই, এর ভ্যালুই তোকে দিয়ে দেবে। তুই এইটাকে নিয়ে সবসময় ভাববি কার বার করতে দিয়েছে, কততম কক্ষপথ বার করতে দিয়েছে। বল জেড এর ভ্যালু কত হবে? আজকে He প্লাস দিয়েছে, জেড এর ভ্যালু 2 হয়ে যাবে, তাহলে উপরে তুই 2 বসা। বল কততম কক্ষপথের দিয়েছে? দ্বিতীয় কক্ষপথের বার করতে দিয়েছে, তাহলে দ্বিতীয় কক্ষপথ মানে n এর ভ্যালু তুই 2 বসা। হয়ে গেছে। তাহলে যদি তুই দু জায়গাতেই 2 বসিয়ে থাকিস, তাহলে 2 আর 2 তো কেটে যাবে। তাহলে এই v1 অফ হাইড্রোজেন v2 অফ He প্লাস এর সাথে কি হয়ে গেল ভাই? সেম হয়ে গেল। তার মানে v2 যেটা তোকে বার করতে দিয়েছে He প্লাস এর ক্ষেত্রে, তার ভ্যালুটা কত হয়ে যাবে? a হয়ে যাবে ভাই। গল্প শেষ, কমপ্লিট। কাইসা লাগা? পরেরটা কি আছে? একটা বর্ণালী রেখার অঙ্ক দিয়েছে। দেখি, আগের দিনের ফর্মুলাটাও শিখেছি। হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন সপ্তম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে যদি ঝাঁপ মারে, তাহলে কতগুলো বর্ণালী রেখা পাওয়া সম্ভব? আমি তোকে বলেছিলাম ম্যাক্সিমাম নাম্বার অফ বর্ণালী রেখার সমীকরণ আছে n2 - n1 ইনটু n2 - n1 প্লাস 1 ডিভাইডেড বাই 2। এবার n2টা কি? সবসময় n2 এর ভ্যালুটা বড় হয়, শিখিয়েছিলাম। n2 মানে হচ্ছে কোথা থেকে ঝাঁপ মারছে? সপ্তম কক্ষপথ থেকে। কোথায় ঝাঁপ মারছে? সেটা n1 দ্বিতীয় কক্ষপথে। তাহলে সপ্তম মাইনাস দ্বিতীয়, সপ্তম মাইনাস দ্বিতীয় প্লাস 1 ডিভাইডেড বাই 2। সপ্তম মাইনাস দ্বিতীয় মানে 5, সপ্তম মাইনাস দ্বিতীয় প্লাস 1 মানে 6 ডিভাইডেড বাই 2। 2 দিয়ে 6 কাটো, 3 হবে, 3 আর 5 গুণ করো 15 হবে। গল্প শেষ। ঠিক আছে ভাই, হয়ে গেল তো? ব্যাস, চলো পরেরটাই দেখি। কি বলে দিয়েছে? হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষের শক্তির সঙ্গে হিলিয়াম পরমাণুর কোন কক্ষের শক্তি সমান হবে? খুব ভালো প্রশ্ন। দেখ কিরকম ভাবে অ্যাটেম্প করতে হয়।
বলে দিয়েছে হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষপথের শক্তি, তো সেটা আগে বার কর। আমরা তো জানি না সেটা। আমরা কি জানি? শুধু আমরা সেটা জানি যে ইএন, যে কোনো এক ইলেকট্রন বিশিষ্ট সিস্টেমের ক্ষেত্রে যে কোনো কক্ষপথে যে কোনো এনতম কক্ষপথের এনার্জি সমীকরণ En ইকুয়াল টু E1 অফ হাইড্রোজেন ইনটু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। তাহলে এবার একটুখানি মন দিয়ে শোন, এখানে হিলিয়াম পরমাণুগুলো দিয়ে দিয়েছে বইতে। আমি জানি না হিলিয়াম প্লাস আয়ন দেয়নি কেন, ওই যে ভ্যালুটা সেম থাকবে বলেই দেয়নি, কিন্তু এথিক্যালি কিন্তু হিলিয়াম প্লাস আয়ন দেওয়াটা এদের উচিত ছিল। যাই হোক, চল খেয়াল করে দেখ, এগুলো সব প্রবলেম প্র্যাকটিসের বই থেকে নেওয়া হয়েছে ভাই। এই প্রবলেম প্র্যাকটিস কিছুদিন পর থেকে আমি ইউটিউবে শুরু করব, একদম ধরে ধরে করাবো। 2-3টে বই রেডি করছি, 35 মার্কসের সেট। আগুন জ্বলবে তো, দৌড়াবে ভিডিওগুলো, প্রত্যেকে স্ট্যাটাসে দেখতে চাই। আমার একটা গ্রুপ আছে, সেই গ্রুপটার মধ্যে এখন সম্ভবত 189 না 90 জন স্টুডেন্ট জয়েন করেছে। এই ফ্রি ব্যাচের মধ্যে যে সমস্ত ছেলেমেয়েরা পড়ছে তারা, বাকিরাও জয়েন কর। ওখানে ভিডিওগুলো দেওয়া হচ্ছে, আপলোড করার পর ভিডিওগুলোকে নিয়ে স্ট্যাটাসে দিবি, একটু প্রচার প্রচার করে দে ভাই। কি করছিস দেখ, এমনি ছোট চ্যানেল, আমি তোদের জন্য অনেক চেষ্টা করছি, বিশ্বাস কর। আমি জানি না, আমি চ্যানেল দিয়ে বিষয়টাকে বিচার করি না, সত্যি কথা বলতে। মানে আমি এই 11-12 পড়াচ্ছি অনেকদিন। আমি ইউটিউব চ্যানেলটা রিসেন্ট খুলেছি, আমি একটা অর্গানাইজেশনের সাথে যুক্ত আছি, অনলাইন প্ল্যাটফর্মের বড় অর্গানাইজেশন। যাই হোক, আমি দুটো বড় ইউটিউব চ্যানেল থেকে কিছুদিন আগে অফার পেয়েছি। সেই দুটো ইউটিউব চ্যানেলের আমি নাম বলবো না, কিন্তু একজন দাদা আর একজন ক্লাসরুম, ঠিক আছে? যাই হোক, বিষয়গুলো ওরকম নয়। প্রথমজন তো আমার খুব খুব প্রিয়, মানে উনি খুব ভালো একজন মানুষ আমার মনে হয়। পার্টিকুলারলি আমার ওনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। মানে উনি আমাকে বলেছিলেন, অনেকবার করে বলেছিলেন জিনিসগুলোকে, বাট কিছু কারণের জন্য, মানে আমি যেহেতু অলরেডি একটা জায়গাতে বাইন্ডেড, একটা জায়গার সাথে যেহেতু আমি অলরেডি আছি, সেই কারণে আমি ওনার ওখানে যেতে পারবো না, সেটা স্বাভাবিক ব্যাপার। আর দ্বিতীয় জনকে নিয়ে আমি অতটা ভাবিনি, কিন্তু প্রথম জনকে আমার খুব ভালো লাগে। টেকনিক্যালি মানুষটা খুব ভালো, ঠিক আছে, অনেক চেষ্টা করে তোদের জন্য। মানে ওনার আর আমার প্যাটার্নটা কিছুটা সেম, আমি যেরকম ভাবে বলি উনিও সেরকম ভাবে বলেন, ওই জন্য আমার ওনাকে একটু ভালো লাগলো। চল এদিকে দেখ কি বলে দিয়েছে। হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষপথের শক্তির সঙ্গে, তাহলে তুই হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে দ্বিতীয় কক্ষপথের শক্তিটা বার কর। দেখ, দ্বিতীয় কক্ষপথ মানে এন এর ভ্যালুটা আমি 2 বসাবো, বুঝতেই পারছিস। কার বার করছি দাদা? হাইড্রোজেনের বার করছি। আরে যারই বার করি ভাই, সমীকরণ তো একটাই। কার দিকে ফোকাস করব দাদা? সবসময় যার বার করছিস তার দিকে ফোকাস করবি, এইটা কিন্তু সবসময় ধ্রুবক ভ্যালু ভাই। তাহলে দেখ, বসিয়ে দে এটা চুপচাপ, E1 অফ হাইড্রোজেন। এবার দাদা জেড আর এনটা বসাও। কার ক্ষেত্রে বসাবো? এর ক্ষেত্রে বসাবো। দাদা হাইড্রোজেনের ক্ষেত্রে জেড এর ভ্যালু কত? হাইড্রোজেনের ক্ষেত্রে জেড এর ভ্যালু 1, তাহলে 1 স্কোয়ার বসে গেল। দাদা কত কক্ষপথের বার করছি? দ্বিতীয় কক্ষপথের। তাহলে এন এর জায়গার মধ্যে কি বসাবো? 2 বসাবো। আমি বললাম একদম ভাই। তাহলে 1 স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার হয়ে গেল। এবার কি করব দাদা? এবার He প্লাস আয়নের কোন কক্ষপথের শক্তি সমান বলেছে, তো আমি ধরে নিচ্ছি He প্লাস আয়নের এনতম কক্ষপথের এনার্জি সমান হবে। আমি তো জানি না কোন কক্ষপথের, আমি ধরে নিচ্ছি কোনো একটা এনতম কক্ষপথের এনার্জির সাথে সেম হবে। তাহলে ওই এনতম কক্ষপথের এনার্জি কার? He প্লাস আয়নের কত হবে দাদা? আমি বললাম তুই বসা, সমীকরণ বসা, E1 অফ হাইড্রোজেন ইনটু, দাদা H এর ক্ষেত্রে করছি তো, H এর ক্ষেত্রে Z এর ভ্যালু কত হয়? আমি বললাম 2 হয় ভাই। তাহলে দাদা 2 স্কোয়ার বসাবো? বসাও। দাদা কোন কক্ষপথের বার করছি সেটা তো শিওর নই, তাহলে কক্ষপথটার এন এর ভ্যালুটা তো আমি বসাবো না, আমি শুধুমাত্র এন স্কোয়ার লিখে ছেড়ে দিয়ে এই এন এর ভ্যালুটাকে বার করলেই তো আমার অঙ্ক শেষ। এবার কি বলে দিয়েছে দাদা? বলে দিয়েছে এই যে দুখানা এনার্জি আমি লিখেছি, এই দুখানা এনার্জি কি সমান হবে। তাহলে আমি এক কাজ করছি, আমি এই দুখানা এনার্জিকে সেম করে দিচ্ছি। E2 অফ হাইড্রোজেন কার সাথে সেম বলে দিয়েছে? হিলিয়াম পরমাণুর কোনো একটা কক্ষপথ, আমি ধরে নিয়েছি এনতম কক্ষপথ, কার? He প্লাস এর। চলো গল্প শেষ। এবার দুটো ভ্যালুকে জাস্ট ইকুয়াল করে দাও। E1 অফ হাইড্রোজেন ইনটু 1 স্কোয়ার ডিভাইডেড বাই 2 স্কোয়ার ইকুয়াল টু E1 অফ হাইড্রোজেন ইনটু 2 স্কোয়ার ডিভাইডেড বাই n স্কোয়ার। হয়েছে? ওকে, শরীরটা খারাপ ছিল, পড়াতে শরীরটা ঠিক হয়ে যাচ্ছে, এসি বেসি সব বন্ধ, হেভি জোর ঘাম হচ্ছে ভাই। চল
E1 অফ হাইড্রোজেন গেল কেটে। তাহলে এই যে n স্কোয়ারের ভ্যালুটা কোনাকুনি গুণ কর, 2 স্কোয়ার গুণ হয়ে যাবে, 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার। তাহলে n এর ভ্যালুটা কত হয়ে গেল বল, 2 গুণ 2 হয়ে গেল, n এর ভ্যালুটা 4 হয়ে গেল। তার মানে তুই বুঝতে পারছিস হাইড্রোজেন পরমাণু দ্বিতীয় কক্ষপথের শক্তির সঙ্গে He প্লাস আয়নের চতুর্থ কক্ষপথের শক্তিটা সেম হবে। গল্প শেষ হয়েছে, কমপ্লিট। চলো, আশা করতে পারি পুরো অঙ্কগুলো বোঝা গেছে। তোরা এই অঙ্কগুলোকে যদি একটু ভালো করে প্র্যাকটিস করিস তাহলেই কিন্তু হয়ে যাবে। চল দেখি পরেরটা কি বলে দিয়েছে। বলে দিয়েছে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ He প্লাস আয়নের প্রথম কক্ষপথের ব্যাসার্ধের কত গুণ। সোজা অঙ্ক আছে ভাই। আচ্ছা চল করে দিচ্ছি, দেখ ভালো করে কি বলে দিয়েছে। হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, এটা তো তোকে বার করতেই হবে না, কারণ হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ তো ধ্রুবক, সেটা তো তুই জানিস। সেটা তো তুই যখন He প্লাস এর বার করবি তখনও থাকবে। তার মানে আমাকে শুধুমাত্র He প্লাস আয়নের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ বার করতে হবে। দাদা কার ব্যাসার্ধ বললে? He প্লাস। কততম বললে? প্রথম কক্ষপথে। তাহলে R1 অফ He প্লাস ফর্মুলা কি দাদা? ইকুয়াল টু R1 অফ হাইড্রোজেন ইনটু n স্কোয়ার বাই জেড। দাদা প্রথম কক্ষপথ বলে n স্কোয়ারের জায়গার মধ্যে 1 স্কোয়ার লিখছি, দাদা He বলে জেড এর জায়গার মধ্যে 2 লিখছি। আমি বললাম একদম ভাই। এবার শোন, প্রথমে কোনটা দিয়েছে? হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ। আচ্ছা মন দিয়ে দেখো, তাহলে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধটাকে আমি উপরে রাখছি, নিচে নিয়ে যাচ্ছি অফ প্রথম কক্ষপথের ব্যাসার্ধ অফ He প্লাস, এই দুইটাকে আমি তুলে দিচ্ছি ওপরে, তাহলে ইকুয়াল টু 2। এরকম একটা সমীকরণ নিজে নিজে কর ভাই, এদিক ওদিক করতে হবে আর কিচ্ছু না। তাহলে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ R1 অফ H ইকুয়াল টু 2 ইন্টু হিলিয়াম প্লাস আয়নের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ। দ্বিগুণ অ্যান্সার চলে এলো তো। কত সহজ দেখতে পাচ্ছিস অঙ্কগুলো, মানে একবার নিজেকে শুধু কলম চালাতে হবে ভাই। টেকনিক তুই শিখে গেছিস, প্রসেস তুই শিখে গেছিস, এবার নিজেকে একবার শুধু করে দেখতে হবে। বলে দিয়েছে হাইড্রোজেন পরমাণুর n-তম কক্ষপথের ব্যাসার্ধ He প্লাস Li2 প্লাস এর n-তম কক্ষপথের ব্যাসার্ধের কত গুণ। দেখ ভাই, হাইড্রোজেন পরমাণুর n-তম কক্ষপথের ব্যাসার্ধ আমাকে বার করতে হবে, কারণ এটা তো ধ্রুবক নয়। তাহলে n-তম কক্ষপথের ব্যাসার্ধ কত হয়ে যাবে বল না, R1 অফ হাইড্রোজেন ইনটু দাদা n স্কোয়ার বাই জেড হয়। আমি বললাম হ্যাঁ হয়। এই n স্কোয়ার বাই জেড এর জায়গার মধ্যে আমি এর রেসপেক্টে ভ্যালু বসাই। n মানে আমি nই বসাবো, কারণ n-তম কক্ষপথেরই বার করছি। হাইড্রোজেন আছে বলে দাদা আমি জেড এর জায়গার মধ্যে 1 বসাবো। আমি বললাম একদম। দাদা এইটার সাথে কার তুলনা দিয়েছে? প্রথমে He প্লাস আয়নের n-তম কক্ষপথের ব্যাসার্ধ। তাহলে n-তম কক্ষপথের ব্যাসার্ধ অফ He প্লাস আয়ন, সেটা ইকুয়াল টু আমি লিখবো R1 অফ হাইড্রোজেন ইনটু n-তম কক্ষপথের ব্যাসার্ধ বার করছি বলে n স্কোয়ার, হিলিয়াম আছে বলে জেড এর জায়গার মধ্যে 2। তাই তো দাদা? আমি বললাম একদম। এইবার তুই কি করবি? এটা বাই এটা করবি। তাহলে Rn অফ হাইড্রোজেন ডিভাইডেড বাই Rn অফ He প্লাস ইকুয়াল টু, তুই এটাকে করে দেখ তো, এইটার তলা এটা যখন রাখবি দুটো কেটে চলে যাবে, তাহলে চলে আসবে n স্কোয়ার বাই 1 n স্কোয়ার বাই 2। যখনই n স্কোয়ার বাই 1 n স্কোয়ার বাই 2 আছে তুই বুঝতেই পারছিস, আমি করে দেখাচ্ছি। Rn অফ হাইড্রোজেন ডিভাইডেড বাই Rn অফ He প্লাস, যখন এটাকে করবো এই 2টা উল্টে চলে যাবে, 1টা নিচে এসে গুণ হয়ে যাবে, তাহলে 2n স্কোয়ার ডিভাইডেড বাই n স্কোয়ার হয়ে যাবে, কেটে কুটে গিয়ে 2 চলে আসবে। তাহলে হাইড্রোজেনের n-তম কক্ষপথের যে ব্যাসার্ধ আছে সেটা He প্লাস আয়নের n-তম কক্ষপথের ব্যাসার্ধের দ্বিগুণ চলে এলো। ঠিক আছে চলো, তাহলে Li2 প্লাস এর তোমরা নিজেরা করে নিতে পারবে তো পুরো একই রকম ভাবে। এবার আমাকে আর করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না, বিশ্বাস কর। এবার তোরা নিজেরা 3টে সমীকরণ পেয়ে গেছিস, 3টে সমীকরণ মতো বসিয়ে খেলতে শুরু কর। ঠিক আছে চলো নেক্সট। আচ্ছা এটা নিজেরা বার কর, গতিবেগ বার করতে হবে ভাই। সেম ইকুয়েশনের মধ্যে বসা, গল্প শেষ। ওকে, তার মানে বোরের তত্ত্ব থেকে যা যা অঙ্ক আসতো, যে যে টাইপের অঙ্ক আসতো, সেগুলো কিন্তু তোকে আমি দেখিয়ে দিলাম। এইবার চল নেক্সট যেটা আছে, ডি ব্রগলি প্রকল্প। ডি ব্রগলি প্রকল্পটা কিচ্ছু নয় ভাই, আগে মনে করা হতো যে ইলেকট্রন যেটা আছে জাস্ট একটা কণা, কিন্তু পরবর্তীকালে বিজ্ঞানী ডি ব্রগলি বিভিন্ন গবেষণার মাধ্যমে দেখলেন যে ইলেকট্রনকে শুধুমাত্র একটা কণা বললে ভুল, তার মধ্যে কিছু তরঙ্গ চরিত্র আছে। সেই কারণে কণার পাশাপাশি পরবর্তীকালে একটা তরঙ্গ অধ্যায় শুরু হয়ে গেল ইলেকট্রনের মধ্যে। আমরা যখন কোনো একটা ধরো
এরকম ধরো একটা নিউক্লিয়াসের চারিদিকে কোনো একটা কক্ষপথে ধরো ইলেকট্রন ঘুরছে, আমরা আগে কি দেখাতাম ইলেকট্রন এরকম ভাবে অরবিটের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু পরবর্তীকালে তিনি বার করলেন না, ইলেকট্রনস গুলো এই ধরনের তরঙ্গ আকারের মধ্যেও যেতে থাকবে। ঠিক আছে, তো এরকমই একটা গবেষণা বিজ্ঞানী ডি ব্রগলি করেছিলেন। এরও একটা ডেরিভেশন আছে, ডেরিভেশন তোদের লাগবে না, শুধুমাত্র যেটা লাগবে যে ইলেকট্রন যদি কোনো তরঙ্গ আকারে আচরণ করে তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, সেই তরঙ্গ দৈর্ঘ্যটা যদি ল্যামডা হয় তাহলে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এমভি। এই পুরো ইকুয়েশনটাই তোর লাগবে, আর কিচ্ছু না, নাথিং। দাদা এখানে এইচটা কি? এইচটা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, এমটা কি ইলেকট্রনের ভর, ভিটা কি গতিশীল ইলেকট্রনের বেগ, ব্যাস আর কিচ্ছু না। চলো নেক্সট কি বলে দিয়েছে, একটা অঙ্ক দিয়ে দিয়েছে দেখি। বলে দিয়েছে সমবেগে গতিশীল একটি প্রোটন এবং একটি ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো। তোমাকে একটা জিনিস দিয়ে দিয়েছে, প্রোটনের ভর ইলেকট্রনের ভরের 1836 গুণ। চল দেখি অঙ্কটা কিরকম ভাবে নামানো যেতে পারে। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক এটা, এবং তোদের পরীক্ষাতে আসার মতো অঙ্ক। প্রথমেই আমি তোকে একটা কথা বলি, এই যে প্রোটন আর ইলেকট্রনের ক্ষেত্রে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের ভ্যালুটা পুরো সেমই হবে। আমরা কি করব, আমরা তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত বার করব, এই জন্য প্রথমেই লিখে নিচ্ছি ল্যামডা অফ প্রোটন। আমি একটুখানি কালিটা বড় করে নিই, প্রথমেই লিখে নিচ্ছি আমি ল্যামডা অফ প্রোটন। তুই বল ল্যামডা অফ প্রোটন কি হয়ে যাবে? ভাই এইচ এর ভ্যালুটা তো কোনো চেঞ্জ হবে না, এইচ এর ভ্যালুটা তো কনস্ট্যান্ট, খুব জোর হলে ভর আর বেগটা চেঞ্জ হতে পারে। তাহলে আমি দেখে নিচ্ছি এখানে সমবেগ দিয়ে দিয়েছে, তার মানে আমার বেগটাও চেঞ্জ হবার কোনো গল্প নেই। তাহলে আমি কি লিখবো, এইচ বাই এম অফ প্রোটন ইন্টু ভি, কারণ বেগটা তো সেম। ঠিক আছে, আর ল্যামডা অফ ইলেকট্রনের ক্ষেত্রে কি লিখবো বল, এইচ বাই এম অফ ইলেকট্রন ইন্টু ভি, ব্যাস আর কিচ্ছু না। এবার কি লিখবো দাদা, এবার আমি লিখবো প্রোটন আর ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত চেয়েছে, তাহলে প্রোটন বাই ইলেকট্রন করে দেবো। তাহলে ল্যামডা অফ প্রোটন ডিভাইডেড বাই ল্যামডা অফ ইলেকট্রন কি হয়ে যাবে দাদা, না এইচ বাই এম অফ প্রোটন ইন্টু ভি, এইচ বাই এম অফ ইলেকট্রন ইন্টু ভি। এবার এই পুরোটা তুলে উপরে পাঠা, এটাকে তলায় নিয়ে যেরকম ভাবে ইকুয়েশন সলভ করে, তাহলে এইচ ইন্টু এম অফ ইলেকট্রন ইন্টু ভি ডিভাইডেড বাই এইচ ইন্টু এই এম অফ প্রোটনটা নিচে এইচ এর সাথে গুণ হয়ে যাবে এম অফ প্রোটন ইন্টু ভি। গল্প শেষ। কি করব, এইচ এইচ উড়িয়ে দেবো, ভি ভি উড়িয়ে দেবো। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম ল্যামডা প্রোটন ডিভাইডেড বাই ল্যামডা ইলেকট্রন ইকুয়াল টু কি পেয়ে গেলাম, এম অফ ইলেকট্রন ডিভাইডেড বাই এম অফ প্রোটন। এবার কি বলে দিয়েছে, বলে দিয়েছে প্রোটনের ভর মানে এম অফ প্রোটন, ইলেকট্রনের ভরের মানে ইলেকট্রনের ভর ইনটু 1836। তার মানে দাদা এম অফ ইলেকট্রন ডিভাইডেড বাই, আচ্ছা আমি এক কাজ করছি, এইভাবে দেখ করা যেতে পারে, এম অফ প্রোটনের জায়গার মধ্যে এই পুরো ভ্যালুটা বসিয়ে দে। তাহলে এখান থেকে দাদা আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি এই জায়গাটা লিখছি ল্যামডা প্রোটন ডিভাইডেড বাই ল্যামডা ইলেকট্রন ইকুয়াল টু এম ইলেকট্রন, আর এম প্রোটনের জায়গার মধ্যে এই পুরোটা, এম প্রোটনের জায়গার মধ্যে দেখ বসিয়ে দিচ্ছি এম ইলেকট্রন ইনটু 1836। কেটে গেল এম ইলেকট্রন, তাহলে ল্যামডা প্রোটন ডিভাইডেড বাই ল্যামডা ইলেকট্রন কত বেরোলো, 1 ডিভাইডেড বাই 1836। চলে এলো তো অনুপাত, প্রথমে প্রোটন দিয়েছে তারপরে ইলেকট্রন দিয়েছে, ওপরে প্রোটন নিচে ইলেকট্রন, গল্প শেষ। 1:1836। ব্যাস নেক্সট প্রশ্ন দেখি। বলে দিয়েছে একটা মুক্ত ইলেকট্রনের গতি শক্তি। আচ্ছা চল আরেকটা জিনিস তোদেরকে শেখাতে হবে এখান থেকে, গতি শক্তি দিয়ে কি করে জিনিসগুলোকে করতে হয়। তোদেরকে আমি একটা ইকুয়েশন এক্ষুনি দেখালাম, সেটা হচ্ছে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এমভি। এই একটা ইকুয়েশন তোকে দেখালাম ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের। এবারে মন দিয়ে শোন, আমরা জানি কোনো একটা গতিশীল পদার্থ, কোনো একটা গতিশীল ধর কেউ আছে, তার যে গতি শক্তিটা হয় সেটা ইকুয়াল টু হাফ এমভি স্কোয়ার হয়, তাই না? তাহলে তুই এখান থেকে আমাকে একটা কথা বল, এমভি স্কোয়ারের ভ্যালুটা হয়ে গেল কি 2 ইন্টু গতিশক্তি। তাহলে যদি আমি এখানটায় একটা এম গুণ করি এখানটায় একটা এম গুণ করি তাহলে কি হবে রে, তাহলে হয়ে যাবে এম স্কোয়ার ভি স্কোয়ার, বোথ সাইডে এম গুণ করছি দেখ, আর এখানটায় কি হয়ে গেল 2 ইন্টু এম ইন্টু ই কে, গল্প শেষ। তাহলে যে এমভির ভ্যালুটা বেরিয়ে গেল, এটাকে রুট করলাম তো এটাকে রুট করবো, রুট ওভার 2m ই কে বেরিয়ে গেল। তাহলে এই যে পুরো ইকুয়েশনটা আছে, এখানে যদি আমি গতি শক্তিকে ইনকর্পোরেট করতে চাই, যদি আমি গতি শক্তির কোনো একটা পরিবর্তনের সাপেক্ষে ল্যামডার পরিবর্তন দেখতে চাই, আমি সিম্পল এমভির জায়গার মধ্যে রুট ওভার 2m কে বসিয়ে দেবো। খুব ফেমাস একটা ইকুয়েশন, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই রুট ওভার 2m কে, বেরিয়ে গেল, গল্প শেষ। এবার চল অঙ্কটা শুরু করি। বলেছে একটা মুক্ত ইলেকট্রনের গতিশক্তি 8 গুণ করলে বর্তমান ও পূর্বের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক লিখতে হবে। তো চলো আমি ধরে নিচ্ছি যখন কিছুই হয়নি
তখন যে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের ভ্যালুটা সেটা হচ্ছে ল্যামডা, সেই ল্যামডার ভ্যালুটা কত, এইচ ডিভাইডেড বাই এমভি। এই তো গল্প। এবার তুই চিন্তা করে দেখ, যখন গতিশক্তিটাকে 8 গুণ করছে, আচ্ছা গতিশক্তির ইকুয়েশনটা লিখে দে, এইচ ডিভাইডেড বাই রুট ওভার 2m(e)k হয়ে গেল। এবার আমি যখন গতিশক্তিটাকে 8 গুণ করছি তখন ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যটা ধর আমি লিখলাম ল্যামডা 1, তাহলে কি হয়ে যাবে, ল্যামডা 1 এর ভ্যালুটা, এইচ এর ভ্যালুটা এইচই থাকবে, রুট ওভার 2 এম এর ভ্যালুটা এমই থাকবে, শুধুমাত্র কে এর ভ্যালুটাকে আমি 8 গুণ করে দিয়েছি বলে 8 কে হয়ে যাবে, গল্প শেষ। ওই জন্যই ল্যামডাটা ল্যামডা 1 হয়ে গেছে। এবার আমি কি করব, এবার আমি সিম্পল একটা সমীকরণের মধ্যে এই পুরো জিনিসটা দিয়ে একটা দেখ ম্যাজিক দেখাবো। ল্যামডা 1, তোরা ম্যাজিক আর কি বলো, তোরা তো সব ম্যাজিক জানিস। এই যে রুট ওভার 8 করলে কি হয় ভাই, 2√2 হয়, ওই 2√2টাকে বাইরে বার করে দাও, 2√2 হয়ে গেল, কিছুই না। এটা আমি, আচ্ছা অনেকে আবার এটাতে বুঝবে না যাদের একটু অঙ্ক দুর্বল, এই যে রুট ওভার 8 আছে সেই রুট ওভার 8টাকে বাইরে বার কর, ইনটু আমরা আবারও দেখ রুট আর রুটে বড় রুট হয়ে যায়, তো এই বড় রুট থেকে একটা জিনিসকে জাস্ট বার করে নিলাম, ভেতরে কি পড়ে থাকবে, 2m(e) কে পড়ে থাকবে, ব্যাস আর কিচ্ছু করিনি ভাই, কিচ্ছু করিনি। রুটের তলায় 8 আছে, 8টাকে সেপারেট করে নিয়েছি। যদি সেপারেট করে নিয়েই থাকি তাহলে এখান থেকে আমি লিখতে পারি ল্যামডা 1 এর ভ্যালুটা h বাই রুট ওভার 8 মানে কি 2√2 ইনটু এই যে পুরোটা আছে রুট ওভার 2m(e) কে, তাই তো, কিচ্ছু করিনি, দেখা একদম সিম্পল আছে ভাই। এবারে মন দিয়ে শোন, এই যে পুরো ভ্যালুটা দেখা দেখা মনে হচ্ছে h বাই রুট ওভার 2m(e) কে, এই তো ল্যামডার ভ্যালু তো এটা, তাহলে আমি ল্যামডা 1 ইকুয়াল টু এই পুরো জায়গাটার পরিবর্তে ল্যামডা বসিয়ে দিতে পারি, তাহলে ল্যামডা ডিভাইডেড বাই কি হয়ে যাবে, 2√2 হয়ে যাবে। এই তো প্রাথমিক আর অন্তিম ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক আমি পেয়ে গেলাম। আর কি আছে ভাই, পরীক্ষাতে অনুপাত চাইলে অনুপাত দিয়ে দিবি, পরীক্ষাতে কত গুণ চাইলে কত গুণ দিয়ে দিবি, কত ভাগ চাইলে কত ভাগ দিয়ে দিবি, ব্যাস কি আছে, আর তো কিছুই নেই ভাই। নেক্সট কি আর লাস্ট কি, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি বলছে কোনো একটা গতিশীল ইলেকট্রনের কোনো একটি নির্দিষ্ট মুহূর্তে তার অবস্থান আর ভরবেগ সঠিকভাবে করা যায় না। তুমি যদি অবস্থানটাকে সঠিকভাবে নির্ণয় করতে চাও ভরবেগে গলদ চলে আসবে, তুমি যদি ভরবেগটাকে সঠিকভাবে নির্ণয় করতে চাও অবস্থানের মধ্যে ত্রুটি চলে আসবে। তাহলে এই দুটোকে একটুখানি ব্যালেন্স করা যাক। ধরো একটা গতিশীল ইলেকট্রনের অবস্থানকে আমি ধরো এক্স দিয়ে চিহ্নিত করছি, আর সেই অবস্থানটাকে বার করতে গিয়ে আমার যেটুকু ত্রুটি হয়েছে সেটাকে আমি ডেল এক্স দিয়ে চিহ্নিত করছি। ধরো আমি কোনো একটা গতিশীল ইলেকট্রনের ভরবেগটাকে পি দিয়ে চিহ্নিত করছি, আর সেই ভরবেগটাকে পরিমাপ করতে গিয়ে আমার যেটুকু ত্রুটি হয়েছে সেটাকে আমি ডেল পি দিয়ে চিহ্নিত করছি। এটাকেই লেখা হয় ডেল এক্স ইন্টু ডেল পি। বিজ্ঞানী হাইজেনবার্গ বলেছে এইটা গ্রেটার দ্যান ইকুয়াল টু এইচ বাই 4 পাই হবে। ব্যাস এই যে পুরো জিনিসটা সেটাই হচ্ছে হাইজেনবার্গের তত্ত্ব। খেয়াল করে দেখ, এই যে গ্রেটার দ্যান ইকুয়াল টু সাইনটা সেটাকে যখন আমরা সমীকরণের সময় দেখি এটাও ইকুয়াল সাইনের মতো কাজ করে। তাহলে তুই খেয়াল করে দেখ, আমরা যদি ডেল এক্স ইকুয়াল টু লিখি, ধর আমি নর্মাল সমীকরণের মতো লিখছি, ঠিক আছে, এই জিনিসগুলোকে একটুখানি কিছুটা সাইডে রেখে ডেল এক্স ইকুয়াল টু যদি লিখি এইচ বাই 4 পাই, এই ডেল পিটাকে তলায় আনা যায় তাহলে ইন্টু 1 বাই ডেল পি হয়ে যাবে। খেয়াল করি এইচ বাই 4 পাইটা পুরোটাই ধ্রুবক, তো তাহলে ডেল এক্স প্রপোর্শনাল লিখতে পারি, তো এই যে এই সমান চিহ্ন আর ধ্রুবকটাকে তুলে দিয়ে প্রপোর্শনাল আনতে পারি, 1 বাই ডেল পি লিখতে পারি। তাহলে খেয়াল করে দেখ তো এই যে ব্যস্তানুপাতিক সম্পর্কটা কি প্রমাণ করে, যে অবস্থানের অনিশ্চয়তা যত বাড়বে ভরবেগের অনিশ্চয়তা তত কমবে। মানে একটাকে যত তুমি বাজেভাবে বার করবে, একটাতে যত ভুল হবে, যত অনিশ্চয়তা বাড়বে, আরেকটার অনিশ্চয়তা তত কমবে, তত পারফেকশনের দিকে যাবে। এটাই তো ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য ছিল, যে সঠিকভাবে দুটোকে নির্ণয় করা যায় না, একটাকে বার করতে গেলে আরেকটা ভুল হয়ে যায়। আশা করতে পারি কমপ্লিট। পরমাণুর গঠন কথা দিয়েছিলাম শেষ করব, শেষ করে দিয়েছি। তোদের কথা অনুযায়ী যারা যারা গ্রুপের মধ্যে আছে তারা বলেছে পর্যায় সারণীর দরকার নেই দাদা, তুমি রাসায়নিক বন্ধন শুরু করো। তো সেই অনুযায়ী আমি কেমিক্যাল বন্ডিং শুরু করে দেবো নেক্সট ক্লাস থেকে। পরের দিন আসছে কেমিক্যাল বন্ডিং এর ক্লাস 1। দেখা হচ্ছে প্রত্যেকের সাথে, বড় ধামাকা হচ্ছে। তাহলে প্রত্যেকে ভিডিওটাকে লাইক কর, বন্ধুদের মধ্যে শেয়ার কর। আর এই যে ধামাকাগুলো হচ্ছে একটু জানা সবাইকে, কমেন্ট কর ভাই, নিচে কমেন্ট তোর অনেক করছিস। যাই হোক চল আজকের মতো এখানেই, টাটা, ভালো থাকিস, পড়তে থাক, ধামাকা করতে থাক।